নমস্কার শ্রোতা বন্ধুরা, রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেল থেকে আমি স্বাতী। আজকে আবার একটা নতুন গল্প নিয়ে এলাম আপনাদের জন্যে। আজকের গল্প প্রখ্যাত লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের টান। বাজার হাতে থমকে দাঁড়ালেন সুখময়। তাঁর সযত্নে সাজানো একতলা ড্রয়িং রুমে উদ্দাম লাফালাফি করছে দুটি শিশু। জুতো পায়ে দামি সোফায় উঠছে, ঝাঁপ কাটছে নকশাদার গালিচায়। তকতকে মোজাইক মেঝেতে এলোমেলো ছড়ানো গোটা 2-3 কিডস ব্যাগ, প্লাস্টিকের থলি, সস্তা দামের ওয়াটার বটল। সুখময়ের ভুরুতে ভাঁজ পড়ল। তুই কোত্থেকে? এই এলাম। সুখময়ের প্রশ্নের সরাসরি জবাব দিল না অমল। দাঁত ছড়িয়ে হাসল। ধরো তোমাদের দেখতে, বুড়ো বুড়ি একলাটি পড়ে আছো। সুখময় একটুও প্রীত হলেন না। বাইরে থেকেই এখানকার কলরব কানে বাজছিল। কলরব নয়, যাকে বলে তাণ্ডব। তাঁর তপবনের মতো প্রশান্ত গৃহ আর্তনাদ করছে শিশুদের হুড়ুদ্দুমে। তখনও কি চাই বুঝেছেন তাঁর অকালকুষ্মাণ্ড ভাগ্নেটিই এসে হাজির হয়েছে সাত সকালে, সেই সিউড়ি থেকে লটবহর সমেত। হাতের বাজার রান্নাঘরে নামিয়ে এলেন সুখময়। দুরন্ত শিশু দুটি একটু থমকালো, হাঁ করে দেখছে সুখময়কে। বড়টা বছর 5-এর, ছোটটা বড়জোর 3। এক ঝলক ছেলে দুটোকে জরিপ করে সুখময় পাখার নিচে বসলেন। খবর কি তোদের? মেজদি কেমন আছে? জামাইবাবু? মা বাবারা এই বয়সে যেমন থাকে তেমনই আছে। গেঁটে ভাত, অর্শ, বুক ধরফর, প্রেশার, সুগার। অমল বাবু হয়ে সোফায় বসল। মামিও তো দেখলাম বেশ কাত হয়ে পড়েছে। সুখময় গম্ভীর। কদিন ধরে শ্বাসকষ্ট চলছে, কাল একটু বাড়াবাড়ি হয়েছিল। একটু নয়, কাল রাতে বেশ ভালোই বাড়াবাড়ি হয়েছিল অনুরূপার। বরাবরই তাঁর সর্দি কাশির ধাত। বছর 8 হলেও একটা বিশ্রী টানও উঠছে হাঁপানির। প্রথম টানটা শুধু ঋতু বদলের সময় আসত। এখন আর মাস ঋতু মানে না, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত যখন তখন হানা দেয়। কালও কষ্ট দিয়েছিল। সন্ধ্যে থেকে অল্প স্বল্প রুটিন মাফিক চাপ ছিল ফুসফুসে। খাওয়া দাওয়ার পর দুম করে বেড়ে গেল কষ্টটা। 2-4টে বাঁধা ওষুধ ঘরেই থাকে, তাতেও কমল না। রাত 12টায় ফোন করতে হলো ডাক্তারকে। চেনা ডাক্তার, প্রায়ই দেখে অনুরূপাকে। তবু অত রাতে আসতে রাজি হলো না সে। টেলিফোনে ওষুধের নাম আউড়েই খালাস। কাছেই সিএ মার্কেট, সেখানে শঙ্কর মেডিকেল সারা রাত খোলা থাকে। রাত দুপুরে দোকানে ছুটলেন সুখময়। ক্যাপসুলটা খেয়েও রাত ভোর বিছানায় ঠায় বসে রইল অনুরূপা। বালিশ বুকে চেপে হাঁপড়ের মতো হাঁপাচ্ছেন। গলা কাঁপিয়ে উৎকট শব্দ ছিটকে আসছে, দম বুঝে বেরিয়ে যায়। আর সুখময় একবার তখন বালিশ দিচ্ছেন স্ত্রীর পিঠে, একবার মুখে ফসফস ওষুধ স্প্রে করছেন, আর উদ্বিগ্ন মুখে তাকিয়ে আছেন। কিভাবে যে কেটেছে রাতটা। সুখময় বললেন, তোর মামিকে নিয়ে চিন্তায় আছি। অমল দুলছে বসে বসে। আমরা এসে তোমাদের অসুবিধে হলো তো? সুখময় বলতে যাচ্ছিলেন, তা হলো। বললেন না, তেতো গেলা মুখে হাসলেন। অসুবিধে আর কি, মামার বাড়ি, এখানে আসবি না তো কোথায় যাবি? কারেক্ট। আমি তো মঞ্জুকে সে কথাই বলছিলাম। মঞ্জু মামিকে দেখে একেবারে ঘাবড়ে একসা। মঞ্জু মানে তোর বউ? কোথায় সে? মামির ঘরে, এসে স্তক ওপরে সেঁটে আছে। বলেই অমল হাঁক পারল, মঞ্জু, মঞ্জু, নিচে এসো, মামাকে প্রণাম করে যাও। ডাকতে ডাকতে ঝপ করে গলা নামালো। আসলে তোমার ভাগ্নি বউ মামিকে দেখে যত না ঘাবড়েছে, তার থেকে বেশি বমকেছে তোমার এই বাড়ি দেখে। আরে বাবা, মামা আমার লর্ড, সল্ট লেকে প্যালেসে থাকে, বুঝলে মামা। মঞ্জু ভাবে আমার সব আত্মীয়ই বুঝি তার শ্বশুর শাশুড়ির মতো নেই পার্টি। এবার দেখ নিজের চোখে,
এমন ঝিনচাক বাড়ি, এমন চাম্পুর সাজানো গোজানো, বাপের জন্য দেখেছিস কোনো দিন? ছিলি তো ন্যাংটো মাস্টারের মেয়ে। দুই শিশু বাবার বকবক গিলছিল, হঠাৎ বড়টা হাততালি দিয়ে উঠল, দাঁড়াও, মাকে বলে দেব। অমল খিক হাসলো। কি বলবি? তুমি দাদুকে ন্যাংটো বলেছ? বলিস, নেচে নেচে বলিস। যা ভাগ এখান থেকে। 5 বছরে পেকে বোঁদে হয়ে গেছে, খালি বড়দের কথার মধ্যে কথা। মারবো টেনে 3 লাত। ধমক খেয়ে ছেলেটা গা মুচড়াচ্ছে। সুখময় বেশ বিরক্ত হলেন। অমলটা চিরকালই বড় অমার্জিত, জংলি, হ্যাঁ করে হাসে, গাঁক গাঁক চেঁচায়, মুখের মাত্রা নেই, লেখাপড়াতেও অগা। কোনো ক্রমে ঘষ্টে ঘষ্টে স্কুলের গণ্ডি পেরিয়ে সরস্বতীকে বিদায় দিয়েছে। মেজদির কম জ্বালা গেছে এই ছেলে নিয়ে। এখন কোন এক কোল্ড স্টোরেজে চাকরি করছে। কী কাজ যে করে ভগবান জানে। শুধু মেজদির চিঠিপত্র থেকে বোঝা যায় রোজগারপাতি তেমন ভালো নয়। তার মধ্যেও কি দুঃসাহস, বাবু বিয়ে করে ফেলেছে। প্রেমের বিয়ে। বোঝার ওপর শাকের আঁটি, 6 বছরে 3-3টে আন্ডা বাচ্চা। একটা তো একেবারে কোলের, সবে পুজোর সময় হয়েছে। মেজদির বিজয়ার চিঠি থেকে জেনেছে সুখময়। ড্রয়িং রুম থেকে কাঠের ঘোরানো সিঁড়ি উঠে গেছে দোতলায়। সেই সিঁড়ি দিয়ে নামছে অমলের বউ, আড়ষ্ট পায়ে। কাছে এসে খোপায় আঁচল তুলল, ঢিপ করে প্রণাম সারল একটা। সুখময় মেয়েটিকে আগে দেখেননি। অমল 9 মাসে 6 মাসে আসে এ বাড়িতে, একাই আসে, একাধবেলা থেকে চলে যায়। সুখময় নিজে কোনো আত্মীয় স্বজনের বাড়ি যান না, যাওয়া পছন্দও করেন না। বিয়ে অন্নপ্রাশনেও নয়, কোথাও এ সম্পর্ক রাখেন না বেশি। মাঝে মধ্যে টুকটাক চিঠিপত্র, ব্যাস। সম্পর্ক রাখার অর্থ জানেন সুখময়? দায়, অজস্র দায়। এর মেয়ের বিয়েতে দাঁড়াও, ওর ছেলের চাকরি করে দাও, একে খয়রাতি করো, ওকে ধার দাও। কেন রে বাবা, লিলিপুটদের বংশে তালগাছ হওয়াটা কি অপরাধ? তাছাড়া আত্মীয় স্বজন মানেই কুটকাচালি, কেচ্ছা কেলেঙ্কারি। এইসব সুখময়ের ঘোরতর অপছন্দ। তা মঞ্জুকে অবশ্য প্রথম দর্শনে মন্দ লাগলো না সুখময়ের। শান্ত চেহারা, বিনীত হাবভাব, রং চাপা হলেও আলগা একটা শ্রী আছে, তবে রোগা বড্ড, টিকটিকে খয়াটে। কুলের কন্যা সন্তানটিও খুবই শীর্ণ, অপুষ্টির শিকার। মঞ্জু নতমুখেই বলল, আপনাকে মামিমা একবার ওপরে ডাকছেন। সুখময় গলা ঝাড়লেন। তোমার মামিমা কি শুয়েছেন একটু, নাকি এখনো বসে? মঞ্জু একদিকে ঘাড় নাড়ল, উত্তরটা ঠিক ধরতে পারলেন না সুখময়। সিঁড়ি অবধি গিয়েও ঘুরলেন মঞ্জুর দিকে। তোমার বাচ্চারা কিছু খেয়েছে? অমলই আগ বাড়িয়ে উত্তর দিল, ও তুমি ভেবো না মামা, ওরা ঠিক খেয়ে নেবে। তোরাও তো এতটা পথ এলি, তোদেরও খিদে পেয়েছে। দেখ না পুষ্পর জলখাবার তৈরি কত দূর এগোলো। হাহা করে হাসলো অমল। আমাদের পেট হলো রাবণের চিতা, সারাদিন জ্বলছে। ও নিয়ে ভাবতে গেলে তোমার মারার বাঁক হয়ে যাবে। তুমি যাও, মামি কি বলছে দেখো। মঞ্জুর দিকে চোখ গেল সুখময়ের। স্বামীর রসিকতায় মুখে আঁচল চেপে ফিক হাসছে। ঘড়িতে 9:30। চৈত্রের সকাল তেতে উঠছে ক্রমশ। এলোমেলো বাতাস তপ্ত, আচম্বিতে ছোট ছোট হাওয়ার ঘূর্ণি বাইরে। দক্ষিণের জানালার ঠিক গায়েই একটা বেঁটে নারকেল গাছ, 14 বছর বয়সের। গৃহপ্রবেশের দিন গাছটা লাগিয়েছিলেন অনুরূপা জানলার কাছে। সেই গাছের চওড়া পাতায় শেষ বসন্তের হাওয়া বাজছিল সরসর। হাওয়া কি অতীতের কথা বলে? হয়তো বলে, হয়তো বলে না। হয়তো নিজের মনেই দোল খায় জানলায়, গাছে, সুখময়ের মনে। 25 বছর আগে সুখময় এখানে 4 কাঠার প্লটটা কিনেছিলেন। তখন এই অঞ্চলে গাছগাছড়া বিশেষ ছিল না, প্রায় ধুধু। বিশাল বিশাল মেছো ভেড়ি বোজানো হয়ে সবে তখন শহর এদিকে গায়ে গতরে বাড়ছে। মাটিতে চিকচিক করে বালি, লোকবসতি খুব কম। কলকাতার সঙ্গে সুতোর যোগ রাখে 1-2 বাস। এত ফাঁকা চারদিক যে লোকজন সহজে বাড়িঘর বানাতে সাহস পায় না। সেটা অবশ্য সাপে বরই হয়েছিল। এখনকার হিসেবে জলের দলে জুটে গিয়েছিল জমিটা। তবে সুখময়ও তক্ষুনি বাড়ি করেননি, করলেন অনেক পরে, রামপুরহাটের জমি বাড়ির নিজের অংশ বেচে দিয়ে।
এই উপনগরী তখন অনেক জমজমাট। ছবির মতো সুন্দর সুন্দর বাড়িতে ভরে যাচ্ছে চারদিক। চওড়া চওড়া পথঘাট, সবুজ বুলেভার্ড, গাড়ি ঘোড়াও চলছে অনেক। তবু এখানকার একটা আলাদা নির্জনতা আছে, এক ধরনের আলাদা শান্তি, নিস্তরঙ্গ সুখ। সেই সুখের আদলে তৈরি হলো সুখময়ের বাড়ি। একতলায় অতিকায় ড্রয়িং রুম, রান্নাঘর, ভাড়ার কাজের লোকেদের থাকার ঘর, বিশাল খাওয়ার জায়গা, ছোট্ট একটা স্টাডি রুম কাম পারিবারিক লাইব্রেরি, ওপরে 3টে পৃথক পৃথক ব্লক। প্রতিটি ব্লক এক একটি স্বয়ং সম্পূর্ণ ওয়ান রুম ফ্ল্যাট, সুখময়দের, বাবিনের, ছোট্টুর। এছাড়া মন ভোলানো এক পূব দক্ষিণ খোলা বারান্দা। বাড়ির নাম হলো স্বপ্নাতীত। বাড়ি দেখে খুশিতে পাগল হলেন অনুরূপা, 2 ছেলেও। বাবিন তখন আইআইটিতে ইঞ্জিনিয়ারিং পড়ছে, ছোট্টুর ক্লাস 9। বিপুল উৎসাহে 2 ভাই ছুটে ছুটে এখান ওখান থেকে ফুল গাছ এনে লাগাচ্ছে। অনুরূপা সামনের লনটার পরিচর্যা করছেন সারাদিন। বাবিন আর ছোট্টুর ঘর পোস্টারে পোস্টারে ছেয়ে গেল। বাবিনের দেওয়ালে ফিল্ম স্টার, শুধুই অমিতাভ বচ্চন, বিভিন্ন ভঙ্গিতে বিভিন্ন মেজাজে। ছোট্টুর দেওয়াল জুড়ে খেলোয়াড়দের মিছিল, গাভাস্কার, বিশ্বনাথ, ইমরান, কপিল দেব, ম্যাকেনরো, বর্গ, ঝাঁকড়াচুলো মারিও কেম্পেস। তার সঙ্গে বাবা মার দেওয়ালও পরিপূর্ণ, আশায়, সুখে, উষ্ণতায়, মায়াবী নিশ্চিন্ত বার্ধক্যের অলস স্বপ্নে। বাবিনের আমেরিকায় এখন মধ্যরাত, ছোট্টুর লন্ডনে এখনো ভোর হয়নি। এই উপনগরী এখন রোদ্দুরে ঝলসাচ্ছে। কি ভাবছো জানলায় দাঁড়িয়ে? সুখময় ফিরলেন। খাটের প্রান্তে এসে আধশোয়া স্ত্রীর কপালে হাত ছোঁয়ালেন। কিছু না। আমাকে ডাকোনি কেন? ভাবলাম ঘুমোচ্ছ, ঘুমো। দূর, ঘুম কি আর আসে? অনুরূপা ক্লান্তভাবে চোখ বুজলেন। সকালের ক্যাপসুলটা খেয়েছো? খেয়েছি। ডাক পাঠিয়েছিলে কেন? বাজার থেকে কি আনলে? রোজকার সেই চারাপোনা? না, বাটা মাছ। কেন? কেন কি গো, ভাগ্নে ভাগ্নে বউ এলো, মেয়েটা আমাদের বাড়িতে এই প্রথম, ওদের শুধু বাটা মাছের ঝোল খাওয়াবে? অনুরূপা এখনো হাঁপাচ্ছেন একটু একটু। বাচ্চাদের জন্য মাংস আনলে হতো না? বাচ্চারা থোড়াই খাবে, খাবে তো ওই গন্ডারটা, হাসতে হাসতে বললেন সুখময়। ওভার তুমি আমার উপর ছেড়ে দাও তো। চুপটি করে আজ সারাদিন বিশ্রাম নাও, বিছানা থেকে একদম উঠবে না। অনুরূপা বালিশে হেলান দিয়ে উঠে বসলেন। অমলের বউটা কিন্তু বেশ হয়েছে, একটু বোকা ধরনের কিন্তু বেশ কাজের। কথা শুনে মনে হলো মেজদি জামাইবাবুর খুব দেখাশুনো করে। বোকা না হলে ওই ছেলে প্রেমে পড়ে? শুধু প্রেম নয় গো, অমলকে খুব ভয় ভক্তিও করে। বাহ, 8 ঘন্টা কথা বলেই তুমি অনেক কিছু বুঝে ফেলেছো দেখছি। সুখময় বাঁকা হাসলেন। সদল বলে এখানে হঠাৎ কেন উদয় হলো তা কিছু বলল? নিজে থেকে না বললে জিজ্ঞেস করা যায় নাকি? সুখময় কিছু বললেন না। আলমারি খুলে কয়েকটা কাগজ বার করলেন, ইলেকট্রিক বিল, প্রেসক্রিপশন, কিছু টাকাও। অনুরূপা ঠাট্টার ছলে বললেন, হ্যাঁ, একদিক দিয়ে ভালোই হলো, তোমারও কদিন নাতি নাতনি নিয়ে জমিয়ে কাটবে। অসুখ তো তোমার ভাগ্যে বড় একটা জোটে না? বাবিন গত বছর এসেছিল। জাম্বো বড় ন্যাওটা হয়ে পড়েছিল সুখময়ের। দাদুন আমি তোমার সঙ্গে খেলবো, দাদুন আমি তোমার সঙ্গে শোবো, দাদুন আমি তোমার সঙ্গে লাঞ্চ করব এক প্লেটে, দাদুন চলো না আমরা ওয়াকে যাই। সুখময়ের ঝট করে মুখ ফেরালেন। বাচ্চাগুলোর চেহারা দেখেছ? কি চাষারে, শ্যাবি। ছি, বাচ্চাদের ওরকম বলতে নেই, ওরাও তো সম্পর্কে নাতি নাতনি নয়। পুষ্প ঘরে এসেছে, হাতে ট্রেতে সুখময়ের জন্য চা, টোস্ট, অনুরূপার হরলিক্স, বিস্কুট কয়েকটা।
খাটের লাগোয়া টেবিলে ট্রে নামিয়ে বলল, মা, আপনি লুচি খাবেন 2-4টে? এনে দেব? ওদের দিয়েছিস? দেওয়ার দরকার হয়নি, নিজেরাই তার আগে হামলে পড়ে খেয়ে নিল। চকিত অতিথি সমাগমে পুষ্পর মুখও বেশ অপ্রসন্ন। সে এ বাড়ির রাত দিনের কাজের লোক, বহুকাল আছে। সুখময় অনুরূপার কাছে সে এখন অন্ধের যষ্টি। তবু তার বাচনভঙ্গিটা এ মুহূর্তে সুখময়েরও অভব্য লাগলো। গম্ভীর মুখে বললেন, তুই এখন একবার বাজারে যা, ওদের জন্য 2টো মুরগি নিয়ে আয় দেখি, বড় দেখে, আর আন্দাজ মতন দই মিষ্টি। বাচ্চা দুটোকে একটু দুধ দিয়েছিস? পুষ্পের মুখ আরও ভারী। বউটা নিজেই নিয়ে খাইয়ে দিয়েছে 2 ছেলেকে, বড় বড় 2 গ্লাস, খাবলা খাবলা চিনি মিশিয়ে, 1 থালা করে লুচি তরকারি খাওয়ানোর পর। দিক না, তুই এত খেপে যাচ্ছিস কেন? অনুরূপা হাসছেন মিটিমিটি। বউ নয়, বৌদি বল, ওরা আমাদের আত্মীয়। সে আমি জানি। পুষ্প খরখর করে উঠল। নিচে গিয়ে দেখো না, 2 ছেলেতে কল খুলে কীরকম বাথরুম ভাসাচ্ছে। পুষ্প টাকা নিয়ে চলে গেল। অনুরূপা হরলিক্সে চুমুক দিলেন। তুমি নিজে বাজারে গেলে পারতে, সব কাজ কি কাজের লোকেদের দিয়ে হয়? আমার এখন সময় নেই, তোমার মাউথ স্প্রে ফুরিয়ে গেছে, শঙ্কর মেডিকেলে নেই, দেখি একবার বিডি মার্কেটে যেতে হবে, ইলেকট্রিক বিলেরও আজ লাস্ট ডেট। সুখময় বিরস মুখে টোস্টে কামড় বসালেন। পোস্ট অফিসেও যাব, বাড়িতে এয়ার মেল নেই, আনতে হবে। তুমি এখনও ছোট্টুকে উত্তর দাওনি? সেই কবে ওর চিঠি এসেছে? কবে কোথায়, পরশুই তো এলো, তাও আমরা চিঠি দেওয়ার 2.5 মাস পর। ওদের নতুন সংসার, নতুন দেশ, নতুন কাজ, তাও আবার যে সে কাজ তো নয়, অসুখ নিয়ে রিসার্চ, সব সামলে চিঠি লিখতে বসা, সময় তো লাগবেই। নতুন কোথায়? দেখতে দেখতে তো 8 মাস হয়ে গেল। 8 মাস আর কি এমন সময়? ওদিকে তোমার বাবিনের যে 8 বছর হয়ে গেল, সে কটা চিঠি লেখে বছরে? গুনে গুনে 4টে কি 5টা, তাও বউ লেখে, নিজে তার সঙ্গে নিচে 2 লাইন। সুখময় চকিতে উদাস, শোঁ শোঁ করে বাতাস বয়ে যাচ্ছে বুকে। ওদের সবই নতুন, সব সময়, শুধু বাবা মা দুটো ছাড়া। ও আবার কি কথা? হরলিক্স শেষ করে অনুরূপা শুচ্ছেন ধীরে ধীরে। চা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। হঠাৎ দরজার দিকে নজর গেল সুখময়ের। অমলের বড় ছেলেটা পর্দা ফাঁক করে উঁকি দিচ্ছে ঘরে। অনুরূপাও দেখেছেন, কোমল গলায় ডাকলেন, আয় দাদু। ছেলেটা দুদিকে মাথা দোলালো, এলো না। অনুরূপার স্বর আরও নরম। তোর চোখ ছলছল করছে কেন রে? মা বকেছে? ওমা, এ তো জলও গড়াচ্ছে দেখছি। 2 হাতের চেটোর উল্টো পিঠ দিয়ে চোখ মুছে নিল ছেলেটা, মুখে স্বর ফুটেছে। তোমাদের ছাদটা কি বড় গো, আমি আর ভাই চুপি চুপি গিয়ে দেখে এসেছি। তাই? আর কি দেখলি? ছাদের ফুল গাছগুলো দেখেছিস? হ্যাঁ, ভাই না একটা ফুল ছিঁড়েছে, লাল ফুল। পর্দা সরিয়ে 2 পা এগোলো ছেলেটা। আমরা কোন ঘরে থাকবো গো ঠাম্মা? মা তোমাকে জিজ্ঞেস করতে বলল, বনু ঘুমিয়ে পড়েছে তো। এ মা, ছি ছি, তুমি কি যে করো না। অনুরূপা অপ্রস্তুত মুখে স্বামীর দিকে তাকালেন। যাও, ওদের জন্য বাবিনের ঘরটা খুলে দাও, বাবিনের খাট বড় আছে। বাবিন ছোট্টুর ঘর তালাবন্ধই থাকে সারা বছর, সপ্তাহে 1 দিন ঝাড়াঝুড়ি হয়। আগে অনুরূপা নিজের হাতেই করতেন, ধুলো নাকে গেলে কষ্ট বাড়ে বলে নিজে আর ঢোকেন না, পুষ্পই সাফসুতরো করে রাখে যতটা সম্ভব। সুখময়ের কণ্ঠে শ্লেষ ফুটল। বাবিনের খাটেও 5 জন ধরবে না, ছোট্টুর ঘরও লাগবে। লাগলে লাগবে, খুলে দাও, তো এখন ভূতের ঘর। ড্রয়ার থেকে দুবদাব চাবির গোছা বার করে সুখময় বিছানায় ছুঁড়ে দিলেন। অনুরূপার পলকা আদিক্ষেতা তার মোটেই মনঃপূত নয়। ওফ, ওই মায়াবী ঘর দুটো এখন তছনছ করবে অমল, গ্রাম্য গন্ধ ছড়িয়ে দেবে চারদিকে। সুখময় দরজার দিকে এগোলেন। পুষ্প ফিরুক, ওকে দিয়ে খুলিয়ে নিও, আমি বেরোচ্ছি।
দুপুরে অমলদের আসার প্রকৃত কারণটা জানা গেল। অমলই বলল খাওয়ার সময়। অমলের বড় ছেলেটার চোখে কী সব গণ্ডগোল হয়েছে, ছেলেকে বড় ডাক্তার দেখাতে এনেছে কলকাতায়। সারাক্ষণই নাকি চোখ ছল করে, চোখ দিয়ে জল পড়ে, মাঝে মাঝে যন্ত্রণাও হয়। সিউড়িতে 2-3 জন ডাক্তারকে দেখিয়েছিল, তাদের এক একজনের এক এক মত। কেউ বলে গ্ল্যান্ডের গণ্ডগোল, কেউ বলে নার্ভের, কেউ বলে কর্নিয়ার। ওখান থেকে এক ডাক্তার চিঠি দিয়ে দিয়েছে, তার সুপারিশেই দেখাবে বড় ডাক্তারকে। ডাক্তারটির নাম সুরেন সরকার, পিজির প্রফেসর। শোনা শোনা নাম, ছোট্টুর মুখেই সুখময় শুনেছেন বোধ হয়। স্টাডি রুমে এসে সুখময় একটা সিগারেট ধরালেন। খাওয়া দাওয়ার পর এর ঘরে বসে মৌজ করে একটু সিগারেট খান। আগে দিনে 20-25টা হয়ে যেত, এখন নেশাটা অনেক কমিয়ে এনেছেন। দুপুরে রাতে খাওয়ার পর একটা করে, আর সারাদিনে বড় জোর 2-3টে। এবার ভাবছেন ছেড়েই দেবেন অভ্যাসটা। একটু জোরে হাঁটলেই আজকাল একটা চিনচিনে হালকা ব্যথা হয় বুকে, হাঁপিয়েও যান বড় তাড়াতাড়ি। ব্যথার কথাটা অনুরূপাকে বলেননি। মিছিমিছি মানুষের উদ্বেগ বাড়িয়ে কি লাভ? একেই তো নিজের জ্বালায় জ্বলে মরছে বেচারা। দুপুরের বাতাস বাইরে থম মেরে ছিল অনেকক্ষণ, হঠাৎই একটা ঝাপটা দিল যেন। খোলা জানলা দিয়ে কিছু ধুলোবালি উড়ে এলো, শুকনো পাতাটা ছুটছে রাস্তায়। সুখময় উঠে জানলাটা টেনে দিলেন। পুষ্পকে কতবার করে বলেছেন বেলা বাড়লে সব জানলা বন্ধ করে দিতে, এ সময় ধুলো ঢুকে ঘরদোর বড় নোংরা হয়। তা কথাটা যদি খেয়াল থাকে মেয়েটার। আজ অবশ্য খেয়াল না থাকলেও বলার কিছু নেই, শিউড়ি থেকে আসা উটকো ধুলো সামলাতেই যা হিমশিম খাচ্ছে। অমলটা সত্যিই যাচ্ছে তাই, যেমন নোংরা তেমন বেয়াক্কেলে। শিক্ষা দীক্ষা না থাকলে যা হয়। কতটুকু ছেলে চোখ নিয়ে কষ্ট পাচ্ছে, অথচ বাপকে দেখো দিব্যি মাংসের হাড় চুষতে চুষতে ব্যাখ্যান করে চলেছে ডাক্তারদের। ভাষাই বা কি? ওখানকার ডাক্তারটা লেমন জুস বেড়ে পাকামি করছিল, চেম্বারে ঢুকে দিয়েছি ব্যাটাকে আচ্ছা করে করকে। বসার ভঙ্গিটাও কি অশালীন, এক পা চেয়ারে তুলে এক পা নাচাতে নাচাতে খাওয়া, লোমশ খালি গা, পরনে উৎকট চেক লুঙ্গি, শব্দ করে করে কুলকুচি করা, অসহ্য অসহ্য। সুখময় চেপে চেপে সিগারেট নিবিয়ে ওপরে এলেন। আহ, ঠিক যা ভয় পেয়েছিলেন তাই। অনুরূপার সামনে মোড়া টেনে বসে আগডুম বাগডুম গল্প করে চলেছে অমল। সাধারণ বুদ্ধিটুকুরও এত অভাব? শুনলি মামি সারা রাত ঘুমোতে পারেননি, এখন কষ্ট কম একটু শুয়ে নিতে দে, তা নয়। অনুরূপাও যে কেন এত লাই দেয় ছেলেটাকে। নির্ঘাত এখন আত্মীয় স্বজনদের ঠিকুজি কুষ্টির তালাশ চলছে। কার বাড়িতে হাঁড়ি চড়ে না, কার মেয়ে বাপকে লুকিয়ে বিয়ে করার মতলব ভাঁজছে, রামপুরহাটের কোন দেওর কার জমি হাতালো। এসব শুনে অনুরূপার কী যে মুখ্য লাভ হয়। নিজে তিনি কোনোদিন প্রশ্রয় দেননি অমলকে। এসেছো এসো, 2-4 ঘন্টা থাকো, খাও দাও, বিদায় নাও। শুধু অমল নয়, সব আত্মীয়ের জন্যই সুখময়ের এক বিধান। ঘরে না গিয়ে সুখময় সামনের প্যাসেজটার দিকে গেলেন। দুধারে বাবিন আর ছোট্টুর ঘর, দুটোই হাট করে খোলা। ছোট্টুর খাটে বিশ্রীভাবে ছড়ানো রয়েছে অমলদের মালপত্র, জামা কাপড়। বাবিনের বিছানায় মঞ্জু কোলের মেয়েটাকে নিয়ে পাশ ফিরে শুয়ে। বড় ছেলেটি মেঝেয় হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছে, ছোটটি খাটের প্রান্তে গুটিয়ে শুটিয়ে জড়সড়। সুখময় সরে এলেন। পূব দক্ষিণ খোলা গোল বারান্দা থেকে দুপুর হলেই রোদ সরে যায়। একটা ইজি চেয়ার আর গোটা 2-3 মোড়া সবসময় ছড়ানো থাকে এখানে। সুখময় ইজি চেয়ারে শরীর ছেড়ে দিলেন। বাবিন আর ছোট্টুর ঘর দুটি তাঁর বড় প্রিয়, নির্জনতার সঙ্গীও বটে। অনুরূপাকে লুকিয়ে মাঝে মাঝে ঘর দুটোর তালা খোলেন সুখময়। চেয়ার, টেবিল, খাট, আলমারি, বিছানা ছুঁয়ে ছুঁয়ে দেখেন। পোস্টারগুলো কবেই আর নেই, তবু ফিকে রঙিন দেওয়ালে এখনও অনেক ছবি দেখতে পান তিনি। বাবিন জন্মালো, হাঁটছে, কথা ফুটল মুখে, স্কুলে যাচ্ছে। রাত্রির বেলা অনুরূপাকে আবার রেখে আসতে হলো রেলের হাসপাতালে। ছোট্টু এলো, পিঠোপিঠি বড় হচ্ছে 2 ভাই। ছবি আর ছবি, পরপর অজস্র ছবির মিছিলে দেওয়াল পূর্ণ হয়ে যায়। বাবিন আমেরিকা থেকে বিয়ে করতে এলো, বউ নিয়ে চলে যাচ্ছে। ছোট্ট লন্ডনে রিসার্চ করতে যাওয়ার সুযোগ এসে গেছে। নিজের পছন্দ করা মেয়েকে বিয়ে করে সেও চলে গেল বাইরে। কখনো এয়ারপোর্টে গিয়ে হাত নাড়ছেন সুখময়, কখনো হাত বাড়িয়ে জড়িয়ে ধরছেন ছেলেদের, নাতিকে। সব সব মুহূর্ত এই দুটো ঘরে যেন বন্দী হয়ে আছে।
চাবি খুলে শুধু তাদের দেখা বারবার প্রাণ ভরে। ঘুমোচ্ছ নাকি? সুখময় চোখ খুললেন, উত্তর দিলেন না। অমল মোড়া টেনে বসল। সুখমাকে বিস্মিত করে চুপচাপ বসে রইল খানিকক্ষণ, যেন উষ্ণ দুপুরে ছায়া আবিষ্ট করেছে তাকেও। হঠাৎই বলল, তুমি কেমন বুড়োটো হয়ে গেছো মামা। সুখময় ছোট্ট শ্বাস পড়ল। বয়স তো হচ্ছে। বয়স কিসের? এখনো তো 70 ছৌনি। কত চলছে? 68, 69? সেটাও কি কম হলো? কম নয়, বেশিও নয়। আমার বড় জেঠাকে দেখো, 81। এখনও বাচ্চাদের ফুটবলে রেফারিং করতে নামে। এদিকে আমার বাবা 76 কুপোকাত, অল টাইম বিছানায়। সুখময় অন্যমনস্কভাবে বলেন, জামাইবাবু বরাবরই রোগা ভোগা। ওটা বাজে কথা। আসলে ব্যাপারটা কি জানো, যাদের উপরে টান খুব বেশি তাদের কাছ থেকে ল্যাং খেলে শরীর ভেতর থেকে ধসে যায়। কে তোর বাবাকে ল্যাং মারলো? তুই রয়েছিস, বৌমা রয়েছে। আমরা কি বাবার ভালোবাসার জন্য নাকি? ভালোবাসার ছেলে হলো দাদা, বাবার ভালো ছেলে। লেখাপড়ায় ভালো, বাবিন ছোট্টুর মতো না হলেও 2-3খানা ডিগ্রি আছে। তাকে নিয়ে বাবার অত স্বাদ আহ্লাদ, অথচ তিনি তো পুরো কাট্টি করে দিয়েছেন। আমি চিরকালে লাতখোর ছেলে, বাবা আমাকে হারামজাদা না বলে কোনোদিন জল খাইনি। সে আমার মুখ 24 ঘন্টা দেখতে বাবার ভালো লাগে? মেজদির চিঠিতে এই কথাটা জেনেছিলেন সুখময়, তবু প্রশ্ন করলেন, নির্মল কি পার্টিশন করে নিয়েছে? পার্টিশন মানে? পুরো পাঁচিল গেঁথে ফেলেছে, 10 ইঞ্চির দেওয়াল। একেবারে বউয়ের বেড়া হয়ে গেছে। বাবার একটা হার্ট অ্যাটাকের মতো হলো, রাস্তায় ডেকে বললাম, একবার চোখের দেখাও দেখতে এলো না। এলে যদি মাল্লু ছাড়তে হয়। পুজোর সময় মাকে হাতে করে একটা কাপড় পর্যন্ত দেয় না। সুখময় হালকা চালে বললেন, ভালোই তো, তুই বাবা মাকে দেখছিস, তোর পুণ্যি বাড়ছে। বাপ পুণ্য বুঝি না মামা। আমার মোটামুটি বলে, যে বাপ মা খাইয়ে পরিয়ে বড় করেছে তারা বুড়ো হলে তাদেরকে দেখতে হবে। এ কোনো দয়া ফায়ার ব্যাপার নয়, পুরো হিসেবের করি। জুতো ঝ্যাঁটা যাই মারুক, খেতে পড়তে তো দিয়েছিল, সেই লোনটা শোধ করতে হবে না? কথাটা সামান্য বিঁধল সুখময়কে। কোথায় যে ঠিক বিঁধল বুঝতে পারলেন না। অমল দুম করে প্রশ্ন করে বসলো, আর বাবিন শুনলাম আর নাকি ফিরছে না। মামি বলছিল কি সব গ্রিন কার্ড মার্ড পেয়ে গেছে। তা পেয়েছে, তবে ফিরবে না এমন কথা তো বলেনি। বলতে গিয়েও ঠিক ঠিক জোর ফুটল না সুখময়ের গলায়। স্ত্রীর ওপর মনে মনে বিরক্তই হলেন। অমলকে এত কথা বলার কি দরকার ছিল? অমলের কৌতূহলে শেষ নেই। সে আবার খোঁচা দিল, তবে তুমি নিশ্চিন্ত থাকো মামা, ছোট্ট বিদেশে পড়ে থাকতে পারবে না। ও যা মামির কোল ঘেঁষা। সুখময় শক্ত হলেন। ওদের যদি বিদেশে থাকতে ভালো লাগে নিশ্চয়ই থাকবে, এদেশে তেমন স্কোপই বা কোথায় ওদের জন্য। তা ঠিক, না ফেরাই উচিত। এত ভালো ছেলে ওরা। অমল বিজ্ঞান মতো রায় দিল। আমি তো মঞ্জুকে বলি, তুমি শুধু আমাদের ফ্যামিলির 2টো স্যাম্পল দেখলে। হ্যাঁ, আমি ডিগবাজি খেয়ে খেয়ে ধপাস পার্টি, আর এক আমার বউয়ের পাশে ল্যাজ নাড়ানো দিগ্গজ দাদা মাদুপাতা মাস্টার। যদি খাঁটি জুয়েল দেখতে চাও, আমার মামার ছেলেদের দেখো। কি ভদ্র, কি অমায়িক ব্যবহার, কোনো পরীক্ষায় কখনো ফার্স্ট ছাড়া সেকেন্ড হয়নি। কিছুটা অতিরঞ্জিত হলেও কথাটা খুব মিথ্যে নয়। বাবিন হায়ার সেকেন্ডারিতে 3rd হয়েছিল, ছোটু মেডিকেলে জয়েন্ট এন্ট্রান্সে 2nd। 2 ছেলের পিছনে কম পরিশ্রম কম অর্থব্যয় করেননি সুখময়। তার সব চেষ্টা আজ সার্থক। ছোটবেলা থেকে ছেলেদের নিখুঁতভাবে পথ দেখাতে পেরেছেন বলেই না তিনি আজ এক সফল পিতা। 2 পুত্রবধূও তাঁর শিক্ষিত, মার্জিত। বাবিনের বউ ওখানে একটা স্কুলে চাকরি করছে, ছোট্টুর বউ তো ছোট্টুর মতোই ডাক্তার। সুখে প্রাচুর্যে সাফল্যে সব দিক দিয়েই পরিতৃপ্ত সুখময়। তবু কেন যে বুকটা চিনচিন করে ওঠে হঠাৎ হঠাৎ এই নির্জন অপরাহ্ন বেলায়। কি লিখলাম শুনবে না? অনুরূপা রাতের খাওয়া সারছিলেন।
দুটো রুটি, অল্প মুরগির মাংস। তার জন্যে স্টুয়ের মতো আলাদা মাংস রেঁধেছে পুষ্প। এমনিতে অনুরূপা পাতলা রান্নাই ভালোবাসেন, কিন্তু আজ ঠিক গলা দিয়ে নাম ছিল না তার। একটা চোরা ভয় শিরদাঁড়া ছুঁয়ে যাচ্ছে, আবার যে কখন কালকের মতো এসে পড়বে কষ্টটা। সুখময় অসহিষ্ণুভাবে বললেন, কি হলো, শুনবে? পড়বো না মুখ বন্ধ করে দেব? অনুরূপা ফোঁস করে শ্বাস ফেললেন। কি আর শুনবো, লিখেছ তো সেই বাঁধা গত। আমরা ভালো আছি, তোমরা কেমন আছো? মাঝে তোমার মায়ের শরীর খারাপ হয়েছিল, সেই হাঁপের টান এখন মোটামুটি আছে। তোমরা আমাদের জন্য দুশ্চিন্তা করো না। সুখময় ঈষৎ ক্ষুণ্ণ হলেন। আর কিছু লিখি না আমি? বলো, আর কি লেখো? সুখময় তীব্র চোখে স্ত্রীর দিকে তাকালেন। লিখে দেব তোমার জন্য সারা রাত জেগে বসে থাকতে হয়? তোমার চোখ মুখ ঠেলে বেরিয়ে আসছে? আমি কি বলেছি ওসব লিখতে? তাহলে কি লিখব? লিখব, স্নেহের ছোট্টু, তুমি একদা গেটের সামনে যে কৃষ্ণচূড়া গাছটি পুঁতিয়াছিলে তা হাতে ফুল আসিয়াছে। তোমার দাদার লাগানো পলাশ গাছেও দুটি গাছের ফুলে আমাদের গেটের সম্মুখ ভাগ লাল হইয়া থাকে। অনুরূপা খাওয়া বন্ধ করে স্বামীর দিকে তাকালেন। সত্যি কথা স্বীকার করতে এত ভয় পাও কেন তুমি? যা লিখেছ এছাড়া সত্যিই কি কিছু লেখার আছে? চিঠি লেখা মানে তো এখনো জ্যান্ত আছি সেটা জানানো, আর কি? সুখময় নিশ্চুপ হয়ে গেলেন। এয়ারমেলের মুখ জুড়লেন ধীরে ধীরে। ঘরের উজ্জ্বল আলোটাকে বড় নিষ্প্রভ লাগছিল তার। শুধু নিষ্প্রভ নয়, ঝাপসাও। নিম্নস্বরে বললেন, তুমি বড় নিষ্ঠুর অনু। নিষ্ঠুর নয়, যা দেখি যা বুঝি তাই বলছি। তুমি যা সত্যি 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 লিখতে চাও তা তোমার কলমের ডগায় আসবে। আমি চাইলেও আমাকে লিখতে দেবে সে কথা? কেন লিখবো আমরা? সুখময়ের গলা ফ্যাসফেসে শোনাচ্ছিল। লিখো না, যক্ষ হয়ে কুবেরপুরি আগলাও। একতলা থেকে টিভির শব্দ ভেসে আসছিল। সিনেমার গান হচ্ছে, পুরনো দিনের গান। অমল খুব জোরে চালিয়েছে টিভিটা। কান পেতে গানটা শোনার চেষ্টা করলেন অনুরূপা। কী গান বোঝা যাচ্ছে না। থালায় হাত ধুতে ধুতে বললেন, তুমি আজকাল বড় অবুঝ হয়ে যাও। ওইটুকু বাচ্চাকে তখন ওইভাবে ধমকালে কোনো মানে হয়? বেশ করেছি। খবর শোনার সময় অত চেঁচাবে কেন? বউটারও বলিহারি, 3-3টের মা হয়েছে, একটাকেও সামলাতে পারে না। সুখময় প্রায় ভেঙচি উঠলেন। কোলের মেয়েটা সোফাতে পেচ্ছাপ করে দিল, মায়ের হেলদোল নেই, একটু কাঁচিয়ে ফেলে দিল শুধু। ছোট ছেলেটা শোকেসের কাজ ভটাং করে টানছে, বন্ধ করছে, মায়ের ভ্রুক্ষেপ নেই। একদিনেই বাড়ি লণ্ডভণ্ড করে দিল। দিগ্গে, অত পিটপিট করো না তো। 2 দিনের জন্য এসেছে, আর ওই সোফা শোকেস নিয়ে কি আমরা স্বর্গে যাব? তোমার ওই মর্নিং ওয়াকের মিলিটারি বন্ধু বলে না, এরপর সব বাড়ি সার সার ভূতের বাড়ি হয়ে যাবে। ঠিকই বলে। সুখময় চশমা খাপে ভরলেন। অনুরূপার কথার ভঙ্গিতে হেসে ফেললেন তিনি। আর আমি হব যক্ষ, তাই তো? এ পাড়ায় সার সার যক্ষ। তাই তো হবে। অনুরূপাও হাসছেন। অনেক বকেছ, এবার আমার ক্যাপসুলটা দাও। ওষুধের সঙ্গে বেশ খানিকটা জল খেলেন অনুরূপা। তারপর বললেন, 10টা তো বাজে, তোমরা খেতে বসবে না? বসবো, তোমার পুষ্পরানী টিভি দেখা শেষ হোক। সকালে অমলের বউটাকে সহ্য করতে পারছিল না, এখন তো তার সঙ্গে গলায় গলায় ভাব। অমলের বউটা সত্যিই ভালো গো, বড় দুঃখী। অনুরূপা সামান্য ইতস্তত করে বললেন, তোমার মিস্ত্রিও নাকি ওর উপর খুব অত্যাচার করে। কেন? কেন আবার কি? বিয়েতে তেমন কিছু পায়নি, প্রায় 1 বস্ত্রেই চলে এসেছে মেয়েটা, তাই নিয়ে দিবারাত্র নাকি গঞ্জনা দেয়। বলতে বলতে কেঁদে ফেলছিল বেচারা। অমলের তো খুব হাঁক ডাক, ও কেন প্রোটেস্ট করে না? মুরদ কোথায়,
মাইনে তো পায় 1000 টাকা। তোমার জামাইবাবুর পেনশনের টাকা আছে, ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট আছে, তাই দিয়ে চলে সংসারটা। সুখময় থমকে গেলেন, বিড়বিড় করে বললেন, তবে যে ছেলেটা বড় মুখ করে বলছিল, বাবা মাকে দেখছি, অন্যের ঋণ শোধ করছি। বাজে কথা, মেয়েটা আলাদা থাকতে চায়, তোমার ভাগ্নে নিরুপায়। আলাদা হলে খাবে কি? নেহাত অন্ন জুটবে না বলেই বাবা মার কাছে পড়ে আছে। বাপ মার ওপর ভক্তি নয় গো, একে বলে দায়ে পড়ে রায়মশাই। তোমার জামাইবাবু নাকি নাতির চোখের চিকিৎসার জন্যও ব্যাংক থেকে টাকা তুলে দিয়েছে ছেলেকে। পুষ্প ঘরে এসে এঁটো থালা বাসন গোছাচ্ছে। যাওয়ার সময় সুখময়কে খেতে ডেকে গেল। সুখময় খাওয়া দাওয়া সেরে ফিরলেন। সিগারেট ধরিয়ে গোল বারান্দায় পায়চারি করলেন কিছুক্ষণ, শুয়ে পড়লেন। সারাদিনের তপ্ত ভাব আর নেই। একটা নরম মিঠে বাতাস জানলা বেয়ে ঘরে ঢুকছে, স্পর্শ করছে ঘরের আসবাবপত্র, মানুষদেরও। নারকেল গাছের ওপরে পিছনের রাস্তার টিউবলাইটটা জ্বলছে নিভছে বারবার। রাত বাড়ছিল। মাঝরাত অবধি ঘুম এলো না সুখময়ের। প্রতি পলে কাল রাতের বিপন্নতার স্মৃতি কুড়ে কুড়ে খেয়ে যাচ্ছিল তাকে। পাশের ঘরের কলকাকলি স্তব্ধ হওয়ার পরও চোখের পাতা এক হলো না কিছুতেই। হঠাৎই সুখময় একটা শব্দ শুনলেন। শব্দটা প্রথমে একটু শুরু হয়ে থেমে গেল, তারপর আবার শুরু হলো। বাড়ছে, কমছে, থামছে, বাড়ছে। বেশ খানিকক্ষণ মন দিয়ে শোনার পর শব্দের উৎসটা খুঁজে পেলেন সুখময়। অমল নাক ডাকছে। রাগতে গিয়েও সুখময়ের রাগ এলো না, স্নায়ু কেমন ঝিমিয়ে এলো। অন্ধকার বাড়িতে শব্দটা পাক খেয়ে ঘুরতে লাগলো, মথের মতো একটা প্রাণীর অস্তিত্ব হয়ে। অনুরূপার টান উঠল না, সুখময় ঘুমিয়ে পড়লেন। টানটা পরদিন উঠল না, পরদিনও না, 2 দিন ধরে গোটা বাড়ি জুড়ে দক্ষযজ্ঞ করলো অমলের দলবল। ছড়ালো, লাফালো, নোংরা করলো, ছাতের টব প্রায় নির্মূল করে ফেললো শিশুরা। ছেলেকে ডাক্তার দেখালো অমল, তেমন বিপদের কিছু নেই, গ্ল্যান্ডেরই গোলমাল, ওষুধ চলবে এখন, 1 মাস পরে আবার দেখাতে হবে ছেলেকে। মনের আনন্দে অমল কলকাতা ঘোরালো বউ বাচ্চাদের, পাতাল রেল, 2য় হুগলি সেতু, কিছুই বাদ পড়ল না। আজ তার লটবহর নিয়ে ফেরার পালা। দুপুর 2টোয় বাস ধর্মতলা থেকে। পথে খাওয়ার জন্য কোঁচড় বেঁধে টিফিন দিয়ে দিলেন অনুরূপা, নিজের হাতে তৈরি করে। লুচি, তরকারি, হালুয়া। একটা ভালো শাড়িও দিলেন মঞ্জুকে, বাচ্চাদের 1 সেট করে জামা কাপড়। মঞ্জু খানিকটা কাঁদল, অমল হাসলো হা হা করে। বাচ্চাগুলো খুশি না ব্যথিত বোঝা গেল না। অমল চলে গেল ঝাঁঝা রোদে। বাবিন আর ছোটুর ঘর পরিষ্কার করে দিয়ে গেছে পুষ্প, সাজিয়ে গুছিয়ে ঘর আবার পুরনো চেহারায়। সুখময় ঘর দুটোতে তালা দিতে এসে দাঁড়িয়ে গেলেন। 2টো খোলা দরজার মাঝখানে ছায়া ছায়া প্যাসেজ। নিঝুম দাঁড়িয়ে আছেন অনুরূপা। জীবনের শেষ প্রান্তে এসে কি নিঃসঙ্গ দেখাচ্ছে বাবিন ছোট্টুর গরবিনী মাকে। শুধু একা নয়, শূন্য, কাঙাল। বুক কাঁপিয়ে দীর্ঘশ্বাস গড়িয়ে এলো সুখময়ের। তার একটা ছেলেও যদি অশিক্ষিত বেরোজগেরে হতো, ওই অমলটার মতো। শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের গল্প টান। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং এরকম নানান ধরনের গল্প শুনতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।